ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আবির। তার এক হাতে লাগেজ, অন্য হাতে পদ্মচার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মচার মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা। সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করলো। খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি? কেবিনে। ততক্ষণে দুজন ৭৬ নাম্বার কেবিনের সামনে চলে আসে। আমির দরজা ঠেলে পদ্মচাকে নিয়ে ঢুকলো। ৪টে বার্থ, ৪জনের কেবিন বোঝাই যাচ্ছে। পদ্মচা বলল, আরো দুজন আসবে কখন? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। 4 বাড়তি আমাদের। পদ্মচা ডান পাশের বার্থে বসতে বসতে বলল। অনেক খরচ করেছেন। আমির লাগেজ জায়গা মতো রেখে পদ্মচার পাশে বসলো। নিকাব খুলো এবার, কেউ আসছে না। বলল। পদ্মচা নিকাব খুলল। ঝমঝম শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করেছে। আমির জানালা খুলে দিতেই পদ্মচার চুল তিরতির করে উঠতে থাকলো। পদ্মচা দ্রুত 2 হাত মুখের সামনে ধরে, বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমির বাম পাশের বার্থে বসে হাসলো, বলল। হাত সরাও, দেখি একটু বউটাকে। পদ্মচা 2 হাত সরালো, ঠোঁটে একা হাসি, চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে, চুল অবাধ্য হয়ে উঠছে। আমির এক হাতের উপর থুতনির ভর দিয়ে বলল, এই হাসির জন্যে দুনিয়া এফোর ওফর করতে রাজি। পদ্মচা দাঁত বের করে হাসলো, লজ্জায় চোখ নামিয়ে নিল। আমির পদ্মচার পাশে এসে বসে, পদ্মচার চুল খোপা করে দিল, তারপর বলল। এবার বোরকাটা খুলে ফেলো, গরম লাগছে না? পদ্মচা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমির বলল, কেউ আসবে না পদ্মবতী, পৌঁছাতে বিকেল হবে। নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো, আর কিছু খুলতে হবে না। পদ্মচার কান রিরি করে ওঠে। আমিরের উড়ুতে কিল দিয়ে বলল, ছি। আমির উচ্চস্বরে হেসে উঠল। পদ্মচা ভ্রুকুটি করে বোরখা খোলে, এরপর জানালার ধারে বসে বলল। আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে থাকে? একজন দারোয়ান আর একজন বুয়া আছে। যে বাড়ি না তোমার বাড়ি। ওনারা বিশ্বস্ত? কেউ? নয়তো রেখে এসেছি। পদ্মচা কিছু বলল না। আমির পদ্মচার পাশ ঘেঁষে বসল। পদ্মচার কানের দুলে টোকা দিয়ে কোমর চড়িয়ে ধরল। পদ্মচা মেরুদণ্ড সোজা করে বসে। শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে। চোখ বুজে স্বভাববশত বলে ওঠে। দেখবে। আমির ভ্রুকুঞ্চন করে চোখ তুলে তাকায়। পদ্মচা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে। জিহ্বা কামড়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করলো। আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মচার দিকে তাকিয়ে থাকে, এরপর আরো শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মচার ঘাড়ে নাক ডুবিয়ে বলল। দেখুক, যার ইচ্ছে দেখুক। দরজায় টোকা দিচ্ছে কেউ। শব্দে পদ্মচার ঘুম ছুটে গেল। ধর পড়িয়ে উঠে বসে। কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না। আমিরের কোলে তার মাথা ছিল। মানুষটা এতক্ষণ বসেছিল। পদ্মচাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল। পদ্মচা দ্রুত নিকাব পরে নেয়। এরপর আমির দরজা খুলল। ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে। নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা। আমির বলল। এভাবে অনুমতি না নিয়ে টোকা দেয়া অভদ্রতা। আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম, আর এমন করবেন না। আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গেছে। নিন টাকা, ঝালমুড়ি দেন। লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল। বোধহয় আর বিক্রি হয়নি, হতে পারে আমিরই প্রথম কাস্টমার। লোকটি চলে গেল। আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করলো। তারপর পদ্মচাকে বলল। একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, এই নাও খাও, এরপর আবার ঘুমাও। দুজনে একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে। আমির তার শহুরে জীবনের গতিবিধি বলছে, কখন কখন বাসায় থাকে, কিভাবে ব্যবসায় সময় দেয়। পদ্মচা মন দিয়ে শুনছে। একসময় পদ্মচা বলল। একটা কথা জানার ছিল। কি কথা? আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকানো কোনো ব্যাপার আছে। শুধু মনে হচ্ছে না, একদম নিশ্চিত আমি। আমির উৎসুক হয়ে ঝুঁকে বসলো, আগ্রহ ভরে জানতে চাইল। কি রকম? পদ্মচা আরো এগিয়ে আসে। আকাশে দুপুরের কড়া রোদ, ছলাৎ করে রোদের ঝিলেক জানালায় গলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যায়। বাতাস ভ্যাপসা গরম, মাঝে মাঝে শীতল ঠান্ডা। সেসব উপেক্ষা করে পদ্মচা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো। রুম্পা ভাবিকে বন্দি করে রাখা হয়েছে। আমি নিশ্চিত কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন।
উনি সবসময় রুম্পা ভাবির ঘরের দরজায় নজর রাখেন। আমি অনেকবার ঢুকতে চেয়েছি, পারিনি। বাড়ির পেছনের জঙ্গলে কিছু একটা আছে। সেটা ভূত জিন জাতীয় কিছু না, অন্য কিছু। এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই, আমার অকারণেই মনে হয়েছে। জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি, আর ভয়ঙ্করও হয়নি। কেউ বা কারা এই জঙ্গলটিকে যত্ন করে তৈরি করেছে, ভয়ঙ্কর করে সাজিয়েছে। এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয়। এ ব্যাপারে আপনি কি বলেন? আমির একটুও অবাক হলো না, মুখের প্রকাশভঙ্গি পাল্টালো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। জানি আমি এসব। পদ্মজা আমিরের দুই হাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল। আমাকে বলুন, অনুরোধ লাগে বলুন, আমি শুনতে চাই। অনেক দিন ধরে নিজের ভেতরে পুষে রেখেছি। আমির অসহায় দৃষ্টিতে তাকালো, বলল। আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ, এর বাইরে কিছু জানি না। এই রহস্য খুঁজে বের করার ইচ্ছা হওয়া সত্ত্বেও আমি হজম করেছি, আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি। আমিরের গলাটা কেমন শোনালো। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল। কেন কেন দিয়েছেন? আমির হাসলো, বলল। ধুর, এখন এসব গল্প করার সময়। শুনো, এরপর কি করব? পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল। কথা ঘুরাবেন না। আমি খেয়াল করেছি হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন, কোনো ব্যাপারে পাত্তা দেন না, সব সময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন, কোনো ঘটনায় নিজেকে জড়ান না। কেন নিজেকে গুটিয়ে রাখেন? আমিরের দৃষ্টি অস্থির। সে এক হাতে বার্থ খামচে ধরার চেষ্টা করে, ঘন ঘন শ্বাস নেয়। পদ্মজা খুব অবাক হয়। আমিরের এত কষ্ট হচ্ছে কেন? পদ্মজার উৎকণ্ঠা। কি হলো আপনার? কোথায় কষ্ট হচ্ছে? না, কিছু হয়নি। এই পদ্মজা। আমির চট করে পদ্মজার দুই হাত শক্ত করে ধরল, চোখ দুটিতে ভয়। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। আমির বলল। আমার তোমাকে অনেক কিছু বলার আছে, অনেকবার বলতে গিয়েও পারিনি। আজ যখন কথা উঠেছে। আচ্ছা পদ্মজা, আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব। আমার জীবনের একমাত্র সুখের আলো তুমি। পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল। সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। আমির উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল। আমির নত যেন হয়ে বলল। তুমি আমার আব্বার অবৈধ সন্তান। আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যায়, দিয়ে যায় অভিশপ্ত জীবন। পদ্মজা দুই পা কেঁপে ওঠে, মাথা ভন ভন করে ওঠে, শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। আমির ঢোক গিলে আবার বলল। আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন। আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায়, কিছুতেই আমাকে মানতে চায়নি। তখন ছেলে মেয়ে ছিল না আম্মার, তাই মাস ঘোরাতেই আমাকে মেনে নিল, ছেলের মতো আদর শুরু করলো। এসব দাদুর মুখে পরে শুনেছি। আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো। যখন আমার 11 বছর, আমি আর রিদওয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান, আব্বা আবার রিদওয়ানকে খুব আদর করতেন। রিদওয়ান ছোট থেকে আমার সাথে ভেজাল করত, ঝগড়া করত। যখন এমন একটা খবর জানতে পারলো, ও আরও হিংস্র হয়ে ওঠে। আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম। রিদওয়ান স্বাস্থ্যবান, তেজি ছিল। আব্বার এমন ছেলেই পছন্দ। কেন পছন্দ জানি না, 19 থেকে 20 হলেই রিদওয়ান খুব মারত। আব্বার কাছে বিচার দিলে রিদওয়ান আরও 10টা বানিয়ে বলতো, তখন আব্বা আমাকে মারতেন। রিদওয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল, 1.5 দিন পড়েছিলাম। রাতে ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছি, মুখ বাঁধা ছিল, তাই এত চিৎকার করেছি, তবুও কেউ শুনেনি। ভয়ে বুক কাঁপছিল। মনের ভয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি, বাঁচানোর মতো কেউ ছিল না। 1.5 দিনের সময় আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামে একজন। উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থায় পান। বাড়িতে বৈঠক বসে। রিদওয়ানকে 2টো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিদওয়ান এক তো বলিষ্ঠবান, তার উপর আমার 2 বছরের বড়। কিছুতেই পেরে উঠতাম না। পানিতে ঠেসে ধরে রেখেছে অনেকবার। ওর মস্তিষ্ক অসুস্থ। আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে। আম্মাকে বললেও আম্মা বাঁচাতে পারতেন না, সবসময় নিশ্চুপ। কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার 15 বয়স, শীতের রাতে পালিয়ে যাই। শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাই।
এর পরদিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে। আমার সামনে রিদওয়ান, আব্বা, চাচা, আম্মা সবাই। বুঝে যায় আমার কোনো জায়গা নাই আর, এখানেই থাকতে হবে, যতই কষ্ট হোক থাকতে হবে। আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না, চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা হেঁচকি তুলে কাঁদছে। আমির অশ্রু সচল চোখ মেলে পদ্মজার দিকে তাকালো, হেসে ফেলল। পদ্মজার 2 চোখের জল মুছে দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? এসব তো পুরনো কথা। আমার পড়াশোনাটা আবার চলছিল ভালোই। আমি ভালো ছাত্র ছিলাম, এদিক দিয়ে বুদ্ধিমান ছিলাম, সবসময় ভালো ফলাফল ছিল। এজন্য কদর একটু হলেও পেতাম। যখন আমার 18 বয়স, বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি। রাত করে অদ্ভুত কিছু শব্দ শুনি, জঙ্গলে আলো দেখতে পাই। চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি। রিদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করত। ওদের চোখে মুখে থাকতো লুকোচুরি খেলা। আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি। প্রায় 10 মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে। এই ভুলের জন্য কম মার খেতে হয়নি সেদিন। তবুও বেহায়ের মতো কয়দিন পর আবার অনুসরণ করি। রিদওয়ান পিছনে ছিল, দেখিনি। আব্বা সেদিন অনেক মারল, দা ছুঁড়ে মারেন। এই যে থুতনির দাগটা, এটা সেই দাগের আঘাত। একসময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন। বললেন আমাকে শহরে পাঠাবেন পড়ালেখার জন্য। কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দিবেন। আমি যেন এই বাড়ি আর বাড়ির আশপাশ দিয়ে মাথা না ঘামাই। আমি মেনে নেই। রিদওয়ানের সাথে থাকতে হবে না আর। এর চেয়ে আনন্দের কি আছে? চলে আসি ঢাকা। শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ। এখানে এসেও অনেক অপমান সহ্য করতে হয়, তবুও থেমে যাইনি। যুদ্ধ করে চলেছি। আমাকে বাঁচতে হবে, মানুষের মতো বাঁচতে হবে, কারো লাথি খেয়ে না। যখন আমার 23 বছর, তখন থেকে আমার কদর বেড়ে যায়। ব্যবসায় মোটামুটি সফল হয়ে যায়। ভাগ্য ভালো ছিল আমার। অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি। তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ। রিদওয়ান আগের মতো হাত তোলার সাহস পায় না। সেই আমি আজ এই জায়গায়। এখন আমার যে অবস্থান, হাওলাদার বাড়ির কারোর সাহস নেই আমার চোখের দিকে তাকানোর। আমি চাইলেই শোধ নিতে পারি, কিন্তু নেব না। তারা থাকুক তাদের মতো। রিদওয়ান ছোটবেলা যা করেছে মেনে নিয়েছি। এখন তোমার দিকেও নজর দিয়েছে। ওর নজর আমার বাড়ি, গাড়ি, অফিস, গোডাউনেও আছে। আমি টের পাই। ও পারলে আমাকে খুন করে দিত, কিন্তু পারে না। আমার ক্ষমতার ধারে কাছেও ওর জায়গা নেই। এখন আমার নিজের এক বিশাল রাজত্ব আছে। আমার অহংকার করার মতো অনেক কিছু আছে। হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে, আমি নিশ্চিত। তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আম্মা ছাড়া ওই বাড়ির সবার ভালোবাসা মুখোশ মাত্র। আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গিনী। আমি আমি পেয়ে গেছি। আর কিছু দরকার নেই। আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি। এখন আমার মন শান্ত, কোনো চিন্তা নেই, খুব বেশি সুখী মনে হচ্ছে। আমির পদ্মজার হাতে চুমু খেলো। পদ্মজা তখনও কাঁদছে। সে আচমকা আমিরকে জড়িয়ে ধরল, গভীরভাবে শক্ত করে। এরপর কান্নামাখা কণ্ঠে বলল, আমি কখনো আপনাকে কষ্ট দেব না, কোনো দিন না। কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গর্দান নেব। আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করব। কারো সেই ক্ষমতা নেই আর। মিছে মিছে ভয় পাচ্ছ। পদ্মজা আরো শক্ত করে ধরার চেষ্টা করলো। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে বলল, এই প্রথম আমার বউয়ের গভীর আলিঙ্গন পেলাম। ভালো লাগছে, ছেড়ো না কিন্তু। প্ল্যাটফর্মে হাঁটছে ওরা। আমির পদ্মজার এক হাত ধরে রেখেছে, খুব দ্রুত হাঁটছে। পদ্মজা তাল মেলাতে পারছে না, চেষ্টা করছে। মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল। আমির সেখানে গিয়ে থামে। লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল, ব্যাগ জায়গা মতো রাখে। আমির আগে পদ্মজাকে উঠতে বলল।
পদ্মজা অবাক হয়, এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার, কিন্তু প্রকাশ করলো না। আমিরের কথা মতো গাড়িতে উঠে বসলো। এরপর আমির উঠলো, গাড়ি চলতে শুরু করে। আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আমাদের নিজস্ব গাড়ি। কথা ছিল, কিন্তু আমার গাড়ি দিয়ে রাত বেরাতে যখন তখন ঘুরতে বের হব। পদ্মজা কিছু বলল না। সে উপভোগ করছে নতুন জীবন। ঘণ্টাখানেকের মধ্যে একটি বাড়ির সামনে গাড়ি থামে। কালো চশমা পরা লোকটা দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশের দরজা খুলে দিল। আমির পদ্মজাকে নিয়ে নামলো। পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ হয়। ডুপ্লেক্স বাড়ি। একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল। পদ্মজার সাথে পরিচিত হলো। এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী। ইনি বোধ হয় বাড়ির কাছের লোক। সবাই একসাথে বাড়ির ভেতর ঢুকলো। পদ্মজা তার নতুন বাড়ি মন দিয়ে দেখছে। পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল বিশাল বৈঠকখানা উত্তর দক্ষিণে লম্বা। দক্ষিণ পাশে বারান্দা, তাতে নানা ধরনের ফুল ফুটে আছে টবের মধ্যে। মনে হবে যেন একটি ছোটখাটো বাগান। বৈঠকখানার দক্ষিণ পশ্চিম কোণার দিকে বেশ বড় শোবার ঘর। পদ্মজা প্রশ্ন করার আগে আমির বলল, না, এটা আমাদের ঘর না। উত্তর পশ্চিম কোণার দিকে রান্নাঘর এবং টয়লেট, আর এই দুয়ের মাঝে মানে বৈঠকখানার পশ্চিম দিকের মাঝখানটায় খাওয়ার ঘর। বৈঠকখানার মাথার উপর দিকে তাকালে সেখানে সোনালী কালারের ঝাড়বাতি ঝুলছে। বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে উপর দিকে উঠে গেছে। আমির পদ্মজাকে নিয়ে সেদিকে হাঁটে। সিঁড়ি পেরোনোর পর হাতের বাঁদিকে অনেক বড় একটা শোবার ঘর। দামি দামি জিনিসে সৌন্দর্যে আকাশ ছোঁয়া। দুজন একসাথে ঢোকে। পদ্মজা চোখ ঘুরিয়ে সবকিছু দেখছে। আমির বলল, গোসল করে নাও। পদ্মজা বোরখা খুলে কলপার খুঁজতে থাকলো। আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল, এই যে এদিকে। দুজন একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। পদ্মজা দুই তলাটা আরেকটু দেখার জন্যে ডান দিকে মোড় নিল। প্রথমে চোখে পড়ল বড় ব্যালকনি, এরপর আরেকটা শোবার ঘর। ব্যালকনিতে লতা পাতার ছোট ছোট টব। বিরাট অট্টালিকায় সুখের সাথে কেটে যাচ্ছে 5 মাস। লাবণ্য দেশ ছেড়েছে 2 মাস হলো। বুয়া কাজ ছেড়েছে 3 মাস। পদ্মজার কাজের লোক নিতে দিল না। সে এক হাতেই নাকি সব পারবে। তবুও আমির একটা 12-13 বছর বয়সী মেয়ে রেখেছে সাহায্যের জন্য। ভোরের নামাজ পড়ে রান্নাবান্না করে পদ্মজা। এরপর শাড়ি পাল্টে নেয় কলেজে যাওয়ার জন্য। আমিরকে ব্লেজার টাই পরতে সাহায্য করে। প্রথম সেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল, অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, এই পোশাকের নাম কি? আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে। আমির হেসে জবাব দিয়েছিল, ব্লেজার বাইরে থেকে আনা। এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল। সবকিছু প্রথম তার চেনা জানা, সবকিছু এখন তার চেনা জানা। এই বিলাসবহুল জীবন বেশ ভালো করেই উপভোগ করছে। মানুষটা সারাদিন ব্যস্ত থাকে, তবুও ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে। পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে, অফিস দেখিয়েছে, সবকিছু সাজানো গোছানো। গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য, কত কত রকমের দ্রব্য। পদ্মজা জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চেয়েও বেশি পেয়েছে। সকাল 9টা বাজে। আমির তাড়াহুড়ো করছে, তার নাকি আজ দরকারি মিটিং আছে। পদ্মজা শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। আমির 2 তলা থেকে নেমেই বলল, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কলেজ চলে যেও। আরে খেয়ে যাবেন তো? সময় নেই, আসছি। খেয়ে যান না। বলছি তো তারা আছে। জোরাজোরি করছো কেন? আমির দ্রুত বেরিয়ে যায়। পিছু ডাকতে নেই, তাই পদ্মজা ডাকলো না। মনাকে ডেকে বলল, খেয়ে নাও তুমি। মনা পদ্মজার সাহায্যকারী। পদ্মজার ছোটখাটো ফরমায়েশ পালন করে। পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে। আজ কলেজে যেতে ভালো লাগছে না। ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে। মায়ের কথা খুব মনে পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। অকারণে মন বিষণ্ণতায় চেয়ে আছে। অকারণেও না বোধ হয়। আমির বিরক্ত হয়ে কথা বলেছে, এজন্যই বোধহয় মন আকাশে বৃষ্টি জমেছে। এই জন্যেই বোধহয় মন আকাশে বৃষ্টি নেমেছে। পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল। সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাজে। পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল। আমির দাঁড়িয়ে আছে, বাইরে বাতাস। পদ্মজা বলল,
আসুন। আমির ভিতরে আসে না, সে ঠায় দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে পদ্মচার দিকে। পদ্মচা কপাল কুঁচকালো, বলল। কি হলো, আসুন। আমির চট করে পদ্মচাকে কোলে তুলে নিল। পদ্মচা চেঁচিয়ে উঠে বলল। কেউ দেখবে। আমির মনাকে ডাকলো। মনা, কই রে? দেখে যা। আপনি ওকে ডাকছেন কেন? এবার কাউকে দেখাবই। উফ আল্লাহ, ছাড়ুন। দেখাবই। মনা, মনা, মনা 2 তলা থেকে নেমে আসে। আমির মনাকে দেখে বলল। এই দেখ তোর আপারে কোলে নিয়েছি, দাঁড়া তোর সামনে একটু আদর করি। পদ্মচা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে, চাপা স্বরে বলল। মোনা কি ভাববে? আমি আর বলবো না, কেউ দেখবে। ছেড়ে দিন। আমির পদ্মচাকে নামিয়ে দিল। মনা কাছুমাছু হয়ে দাঁড়িয়ে আছে, সে কি করবে বুঝতে পারছে না। আমির বলল। যা ঘরে যা। মনা যেন এইটা শোনার অপেক্ষায় ছিল, দৌড়ে চলে যায়। পদ্মচা হাঁপ ছেড়ে বাঁচল। আমিরকে গুরুজনদের মতো বলল। আক্কেল জ্ঞান কখন হবে আপনার? বয়স তো কম হলো না। অবিকল পদ্মচার কথার ধরন অনুসরণ করে আমির বলল। আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে? বিয়ের তো কম দিন হলো না। এটা আপনি কালা চাঁদ না, কালা মহিষ। পূর্ণা বলতো না? হ্যাঁ, আমি মোটেও কালো না। তো কি? এই যে দেখুন দেখুন, আমার হাত আর আপনার হাত। পদ্মচা হাত বাড়িয়ে দেখায়। আমির খপ করে পদ্মচার হাত ধরে চুমু খেয়ে বলল। এই হাতও আমার। পদ্মচা বলল। ঠেসে ধরা ছাড়া আর কিছু পারেন আপনি? ছাড়ুন। আমির পদ্মচার হাত ছেড়ে দিয়ে হাসতে লাগলো। দেখতে দেখতে চলে এসেছে শীতকাল। সকাল 10টা বাজে, অথচ কুয়াশার চাদরে চারিদিক ঢাকা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মচা, মনটা কু গাইছে। বুকে অজানা একটা ঝড় বইছে, স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না। ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত। প্রায় 4 মাস হলো বাড়ি থেকে কোনো চিঠি আসছে না। পদ্মচা 9টা চিঠি পাঠিয়েছে, একটারও উত্তর আসেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মচা। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের টাচে হারিয়ে যায়। একটা সুন্দর স্বপ্ন দেখে। হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে। পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মচার সাথে যোগাযোগ করে। পদ্মচা কথা বলতেই ওপাশ থেকে পূর্ণার উল্লাস ভেসে আসে। আপা, আপা, আমি তোমার গলার স্বর শুনতেছি, তুমি শুনছো? শুনছি। কেমন আছিস? আম্মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো। তুমি কেমন আছো? আমার বিশ্বাস হচ্ছে না তোমার গলার স্বর শুনছি। আচ্ছা শোন, বলো আপা। আশেপাশে কেউ আছে? খালাম্মা আছে। এই বাড়িতে আর আসবি না, আমি যতদিন না আসবো। মনে রাখবি। কেন? কেন আপা? মানা করেছি, শুনবি। আচ্ছা, কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলাভাইয়ের বাড়িতে আসবো আর তোমার সাথে কথা বলবো। ধুর। আবার যখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো, এরপর প্রতিদিন আমাদের কথা হবে। এখন আমার মানা শোন। টাকা কই পাবে? সেদিন উনি বলেছেন নিয়ে আসবেন, আমি মানা করেছিলাম। বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ, তোমার সুখের জন্যই এখন আমার সব। আর কি বলার। দুলাভাই খুব ভালো, তাই না আপা? আমার শরীর সত্যি ভালো আছে। আছে, আগের চেয়ে ভালো। খেয়াল রাখিস আম্মার। রাখবো। বাতাসটা বেড়েছে, পদ্মচার গা কাটা দিচ্ছে। আচমকায় ঘুমটা ভেঙে যায়। চট করে উঠে বসে, হাতের দিকে তাকিয়ে দেখলো টেলিফোন নেই। একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল। পদ্মচা দেওয়াল ঘড়িতে দেখে 11টা বাজে। টেলিফোনে পুরো দেশে হাতে গোনা কয়জনের বাসায় আছে। টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়জনের বাসায় আছে, সেখানে গ্রামে টেলিফোনে যোগাযোগ করা যাবে ভাবা হাস্যকর। পদ্মচা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে। কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে। পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সে দীর্ঘশ্বাস ছাড়লো। রান্নাঘরে যেতে যেতে ডাকলো, মনা। পরক্ষণেই মনে পড়ল মনা বাসায় নেই। 2 দিন আগে বাড়িতে গিয়েছে। খুব একা লাগছে তার। সব কিছুই রান্না করা আছে, আর কি রাঁধবে? 1 কাপ চা বানিয়ে খাওয়া যায়। পদ্মচা 1 কাপ চা নিয়ে ড্রয়িং রুমের জানালার পাশ ঘেঁষে বসলো।
গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে। মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিলেন সেই দিনটার কথা মনে পড়ছে। সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া, কত লোভনীয় সেই দিনগুলো। কলিং বেল বেজে উঠল। অসময়ে কলিং বেল শুনে পদ্মজা অবাক হলো। আমির তো এখন আসবে না, 2 ঘন্টা আগেই বের হলো। তাহলে কে এসেছে? গায়ে শাল টেনে নিল সে। এরপর দরজা খুলল। দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল। এত দ্রুত? তৈরি হও, বাড়িতে যাব। পদ্মজার চোখের পলক ফেলে আবার তাকালো, বলল, বাড়িতে মানে অলন্দপুর? আমির দরজা লাগিয়ে দিয়ে বলল। দ্রুত যাও, শাড়ি পাল্টাও। তেমন পদ্মজার উৎকণ্ঠা। হুট করে যে, কোনো খারাপ খবর? আমির হেসে বলল, কিছুই না। কয়দিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো, তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম। তোমার কলেজ তো শীতের বন্ধই আছে। আমি 1 সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি। আর আলমগীর ভাইয়া এসেছে, কোনো চিন্তা নেই। এবার দ্রুত যাও, ট্রেন 12টায়। আজকের শেষ ট্রেন কিন্তু এটাই। আমি তৈরি আছি, শুধু লাগেজে 2-3টা শার্ট ঢুকিয়ে নিলেই হবে। পদ্মজা আর কিছু বলল না, ছুটে চলে যায় 2 তলায়। তার হৃৎপিণ্ড খুশিতে দমদমা বাজাচ্ছে। 10 মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজও গুছিয়ে ফেলে। দুজন বেরিয়ে পড়ে। গন্তব্য অলন্দপুর। দীর্ঘ 8 মাস পর জন্মস্থান, জন্মদাত্রী, জন্মদাতা, ভাই বোন সবাইকে দেখতে পাবে পদ্মজা। ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপ টের পাচ্ছে না সে। কেবিনে ঢোকার পর থেকে বারবার এক কথাই বলে চলেছে পদ্মজা। কতদিন পর যাচ্ছি, আম্মা হুট করে আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফেলে। পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে। আমির হাসলো। পদ্মজার এক কথা মুঠোয় নিয়ে বলল, আসো গল্প করি। পদ্মজা তাকালো। তার চোখ দুটি হাসছে, চিকমিক করছে। সে প্রশ্ন করল, আলমগীর ভাইয়া আমাদের বাসায় উঠবেন? না, অফিসেই থাকবে। রানী আপা ভালো আছে? কিছু বলছে? আমির চুল ঠিক করতে করতে ব্যথিত স্বরে বলল, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট করতে দিল না, এরপর মৃত বাচ্চা জন্ম দিল। এখন অবস্থা আরো করুণ, ঘরেই বন্দি। ইস, খারাপ লাগে ভাবলে। মানুষের কপাল এত খারাপ কি করে হয়? মোড়ল বাড়ির সড়ক দেখা যাচ্ছে। পদ্মজা খুশিতে আত্মহারা, দ্রুত হাঁটছে। সে কখনো বাহারি শাড়ি বোরখা পরে না, আজ পরেছে। শাড়ি বোরখা দুটোতেই ভারী কাজ, চকচক করা ছোট বড় পাথর। দেখলে মনে হয় হীরা পান্না চিকচিক করছে। সে তার মাকে দেখাতে চায় সে কতটা সুখী। কোনো কমতি নেই তার জীবনে। মোড়ল বাড়ির গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সব আনন্দ উল্লাস নিভে যায়। পূর্ণা, প্রেমা দাঁড়িয়ে আছে। দুজনকে চেনা যাচ্ছে না, শুকিয়ে কয়লা হয়ে গেছে। চোখ গর্তে ঢুকে গেছে, গাল ভাঙা, গায়ে শুধু হাড্ডি। মনে হচ্ছে কতদিন অনাহারে কাটিয়েছে। পূর্ণা পদ্মজাকে দেখেই আপা, বলে কেঁদে উঠল। ছুটে না এসে মাটিতে দপ করে শব্দ তুলে বসে পড়ল। প্রেমা দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে, কাঁদতে থাকলো। পদ্মজা বাকরুদ্ধ, অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে। চোখ দুটো খুঁজতে থাকলো মাকে। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের চোখ অস্থির। পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল। আর চোখে দেখে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। কেন আসছে না ছুটে? কিসের এত কষ্ট ওর? পদ্মজা এগিয়ে আসে, পূর্ণাকে টেনে তুলে ক্ষীণ স্বরে বলল, এত শুকিয়েছিস কেন? আম্মা, আম্মা ভালো আছে? আপা, আপা রে। বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা। পদ্মজা ঘরের ভিতর তাকায়। কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার। পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভিতরে ঢুকলো পদ্মজা। সদর ঘরে চেনা অনেকগুলো মুখ, প্রতিবেশী সবাই। আপন মানুষগুলো কোথায়? পদ্মজা আরো 2 পা এগিয়ে আসে। উঠান থেকে মঞ্জুরার কণ্ঠ ভেসে আসে, পদ্ম হয়েছে, পদ্ম। সদর ঘরের মধ্যিখানে পাটিতে শুয়ে আছেন হেমলতা। গায়ের উপর কাঁথা, মেরুদণ্ড সোজা করে শুয়ে আছে। গোলাপ জলের ঘ্রাণ চারপাশে। পদ্মচার বুকের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হতে শুরু করলো। বুকে এত ব্যথা হচ্ছে, সে হেমলতার পাশে বসলো। নিস্তরঙ্গ গলায় ডাকলো, আম্মা, ও আম্মা,
হেমলতা পিটপিট করে তাকান, চোখ দুটি ঘোলা, গাল ভেঙে গেছে, চোখ দুটি গভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে। পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। চিনতে পারলেন না। পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে, তাতেও হেমলতার ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের মতো ঘরের ছাদে তাকিয়ে আছেন। মঞ্জুরা সদর ঘরে ঢুকেই বিলাপ শুরু করেন মাত্র। পদ্মজা জোরে চেঁচিয়ে উঠল। চুপ করো, কেউ কাঁদবে না, চুপ করো। সবার কান্না থেমে যায়। পদ্মজা হেমলতাকে বলল, ও আম্মা, কথা বলো। আমি আমি তোমার পদ্মজা, তোমার আদরের পদ্মজা। আম্মা 4 মাস ধরে কাউকে চেনে না পা। পূর্ণা ডুকরে কেঁদে উঠল। পদ্মজার চোখ পড়ে সদর ঘরের কোণে। মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন। মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই। পিঠের হাড়টি ভেসে আছে। পদ্মজা বাকহীন হয়ে পড়েছে। কিছু বলবে নাকি কাঁদবে, বুকে কেমন যেন হচ্ছে। শরীরের শক্তিকে যেন শুষে নিয়েছে। পদ্মজা 2 হাতে হেমলতার মাথা তুলে ধরল। হেমলতা তাকান, নিষ্প্রাণ চাহুনি। হেমলতার মাথাটা পদ্মজা বুকের সাথে জড়িয়ে ধরে, আকুল ভরা কণ্ঠে বলল, একবার কথা বলো আম্মা, একবার 2 হাতে জড়িয়ে ধরো। হেমলতার হাত দুটো নেতিয়ে আছে মাটির উপর। পূর্ণা খেয়াল করে হেমলতার হাত দুটি কাঁপছে। চেষ্টা করছে পদ্মজাকে জড়িয়ে ধরার, কিন্তু পারছেন না। তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছেন? পদ্মজা কাঁদতে থাকলো। অনেকে অনেক কিছু বলছে, কারো কথা কানে ঢুকছে না। শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে হেমলতা, হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যের রাজরানী। স্বপ্ন তো সব পূরণ হয়নি, এ তো কথা ছিল না। তবে কেন এমন হচ্ছে? পদ্মজার বুক ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণায় সারা শরীর বিষিয়ে যাচ্ছে। কাপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেলো পদ্মজা। ভারী করুণ ভাবে বলল, ও আম্মা, কোথায় হারালো তোমার তীক্ষ্ণ দৃষ্টি, ঝাঁঝালো কণ্ঠ? কেটে যায় অনেকটা মুহূর্ত। কাছের মানুষেরা ছাড়া আর কেউ নেই, কারো মুখে রা নেই। হেমলতার মতোই সবাই বাকহীন, শুদ্ধ, কেউ খায়নি। বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেখেছেন। প্রেমা প্রান্ত আমির ছাড়া কেউ খেলো না। পদ্মজাকে অনেক জোরাজুরি করেছে আমির, পদ্মজা খেলো না। আমিরও আর ঘাটলো না। পদ্মজা জানতে পারলো 2 মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন। 1-2 কথা বলেন মাঝে মাঝে, 4 দিন ধরে তাও বলেন না। গতকাল ভোরে মুখ দিয়ে ফেনা বের হয়েছে। এমন অবস্থা হয়েছিল, সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়েই যাবে। হাওলাদার বাড়ি থেকে সবাই দেখতে আসে। তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে। মোর্শেদ অনুরোধ করে বলে পদ্মজা আর আমিরকে খবর দিতে, ওরা যেন দ্রুত চলে আসে। রাতের ট্রেনে সকালে গোডাউনে পৌঁছে আলমগীর আমিরকে সব বলে। আমির সব শুনে আর দেরি করেনি, পদ্মজাকে নিয়ে চলে আসে। পথে কান্নাকাটি করবে তাই কিছু বলেনি। পদ্মজা এত সব জেনে কিছু বলল না। অভিমানের পাহাড় তৈরি হয়েছে মনে, কারো কথা শুনতে ইচ্ছে করছে না। সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে কথা বলার। হেমলতা কিছুতেই কথা বলছেন না। একটু আধটু পানির পিপাসা, একটু আধটু পানির বেশি আর কিছুই খাচ্ছেন না। গায়ে মাংস বলতে নেই, চামড়া ঝুলে গেছে। পদ্মজা হেমলতার পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিল। এরপর শোয়া অবস্থায় অজু করালো। ঠোঁট ভেঙে কেঁদে আরো একবার আকুতি করলো, একবার কথা বলো আম্মা, একবার ডাকো পদ্মজা বলে। হেমলতা তাকালেন, কিছু বললেন না, তাকিয়েই রইলেন। মাঝরাতে সবাই যখন ঘুমে, পদ্মজা জেগে ক্লান্ত হয়ে সবার চোখ দুটি লেগে গেলেও তার চোখ দুটি পলকও ফেলছে না। মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে। ঝিঝি পোকার ডাক, শিয়ালের ডাক ছাপিয়ে সে যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে। অবচেতন মন আজরাইলের উপস্থিতি অনুভব করছে। পদ্মজার বুকে ভয় জেঁকে বসে, চোখ ফেটে জল বেরিয়ে আসে। এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করে, অনুরোধ করছি, আমার মাকে কষ্ট দিবেন না।
মুখে হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টায় বারবার ব্যর্থ হতে থাকলো পদ্মজা। কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে, ঠান্ডায় শরীর জমে গেছে, চোখটা লেগেছে মাত্র তখনই দপদপ একটা শব্দ ভেসে আসে। পদ্মজা চমকে তাকালো। হেমলতা হাত দিয়ে মাটি থাপড়াচ্ছেন, শরীর কাঁপছে। পদ্মজার নিঃশ্বাস থেমে যায়। হেমলতার এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলল, আম্মা, যেও না আমাকে ছেড়ে। ও আম্মা, আম্মা, আমার কষ্ট হচ্ছে আম্মা। তোমার খুব কষ্ট হচ্ছে? আম্মা, পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না আম্মা। পদ্মজা দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে, হাউমাউ করে কাঁদতে থাকে। সবার ঘুম ছুটে যায়। একসাথে করুণ কান্নার স্বরে ভেসে ওঠে মোড়ল বাড়ি। পদ্মজার কাউকে অনুরোধ করে বলে, নিয়েন না আমার আম্মাকে। কষ্ট দিচ্ছেন কেন এত? আমার আম্মার কষ্ট হচ্ছে আম্মা। ও আম্মা, আম্মা, আমাকে ছেড়ে যেও না। পদ্মজা কাঁদতে কাঁদতে সূরা ইয়াসিন পড়া শুরু করলো। হেমলতা শেষবারের মতো উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে যায়। শরীরের কাঁপাকাঁপি থেমে যায়। দেহটা শুধু পড়ে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো। পদ্মজা দেহটাকে খামচে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে উঠল। আশেপাশের সব বাড়ি থেকে মানুষ ছুটে আসে। পূর্ণা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। ফজরের আজান পড়ছে। আমির পদ্মজাকে হেমলতার থেকে ছাড়ানোর চেষ্টা করে। কিছুতেই প্রাণবিহীন দেহটা পদ্মজা ছাড়তে চাইল না, যেন তার ডাকেই ফিরে আসবে হেমলতা। এমন কি হতে পারে না? হেমলতা কথা বলে উঠলেন, আবার হাঁটলেন। পদ্মজাকে ধমকে বললেন, চুপ, এত কিসের কান্না? আমার মেয়ে হবে শক্ত আর কঠিন মনের, এত নরম হলে চলবে না। এটা শুধুই কল্পনা। আত্মা একবার দেহ ছেড়ে দিলে আর ফিরে আসে না, আপন ঠিকানায় ফিরে যায়। হেমলতা নামে মানুষটার আয়ুকাল এতটুকুই ছিল। তিনি উড়াল দিয়েছেন পরকালে, রেখে গেছেন আদরের 3 কন্যা। আদরের কন্যাদের ছেড়ে তো কখনো দূরে থাকতে পারতেন না। এবার কিভাবে চলে গেলেন? তিনি নিশ্চয়ই মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করেছেন, পেরে ওঠেননি। ভোরের আলো ফুটতেই পদ্মজা নিজেকে শক্ত করলো। গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে বসলো। হেমলতা বলতেন, এই মা বাবা মারা গেলে কান্নাকাটি না করে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া ভালো। এতে করে কবরে আযাব থাকলে কম হয়। কথার কোনো সত্যতা নেই, তবে অনেক গ্রামাঞ্চলের মানুষ এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করে। সে প্রতিটা অক্ষর পড়ছে আর কাঁদছে। জীবনের আকাশের 7 রঙা রংধনু নিভে গেছে, আর কখনো উঠবে না, কোনো দিন না। মোর্শেদ পাঞ্জাবির হাতা দিয়ে চোখের জল মুছছেন, আবার ভিজে যাচ্ছে। গোসলের পর হেমলতার মুখটা উজ্জ্বল হয়েছে, ঠোঁটের কোণে যেন হাসি লেগে আছে। পদ্মজা হেমলতার মৃতদেহের সামনে এসে দাঁড়ায়। সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে বুকটা হাহাকার করে ওঠে। আকাশের দিকে তাকিয়ে বলে, আমি জানি তোমার রুহু আমার পাশেই আছে। এইভাবে কথা না ভাঙালেও পারতে আম্মা। বলেছিলে কখনো কিছু লুকাবে না। বেহেস্তে ভালো থেকো আম্মা। আমি পূর্ণা, প্রেমা, প্রান্তকে দেখে রাখবো। এরপর হাঁটু ভেঙে খাটিয়ার সামনে বসলো। হেমলতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আল্লাহকে বলে খুব দ্রুত আমাকে নিতে এসো কিন্তু। আমির হিমেল সহ আরো 2 জন খাটিয়া কাঁধে তুলে নিল। কালিমা শাহাদাত বলতে বলতে তারা সামনে এগোয়। পূর্ণাকে 3 জন মহিলা ধরে রেখেছে। সে হাত পা দিয়ে ছাপিয়ে চেষ্টা করছে ছোটার। তার ইচ্ছে হচ্ছে মৃতদেহটাই আঁকড়ে ধরে রাখতে। পদ্মজা মাটিতে বসে পড়ে, কি যেন বুক ফুঁড়ে বেরিয়ে যাচ্ছে। আম্মা, আম্মা, বলেই 2 হাতে মাটি খামছে ধরে। মাটিতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে, আমার আম্মাকে কষ্ট দিও না মাটি, একটুও কষ্ট দিও না। আমার আম্মাকে যত্নে রেখো। হীরার টুকরো তোমার বুকে ঘুমাতে যাচ্ছে, কষ্ট দিও না, কষ্ট দিও না। হাড় কাঁপানো শীতে কাঁপছে পদ্মজা। সন্ধ্যা থেকে খুব ঠান্ডা পড়েছে। এক কাপড়ে মাটিতে মা একা আছে ভেবে পদ্মজার অশান্তি হচ্ছিল। তাই কম্বল নিয়ে রাতের বেলা ছুটে আসে মায়ের কবরে। সদ্য হওয়া কবরের কাঁচা মাটির ঘ্রাণ আসছে। পদ্মজা কম্বল দিয়ে মায়ের কবর ঢেকে দিল। এরপর 2 হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মা, মনে আছে তোমার?
যখন আমি ছোট অনেক, আব্বা আমার গায়ে কম্বল নিয়ে গিয়েছিল, তখন তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে সারা রাত আমাকে জড়িয়ে ধরে রেখেছিলে, মনে আছে? আমাকে কেন সেই সুযোগ দিলে না? কেন বললে না তুমি মরণ রোগে আক্রান্ত? আমার জীবনে অভিশপ্ত আক্ষেপ কেন দিয়ে গেলে আম্মা? কেন পেলাম না আমার মাকে সন্তানের মতো আদর করার সুযোগ? কোন দোষে আমার সঙ্গ তুমি নিলে না? মৃত্যুর আগে নিজের মায়ের সাথে এত বড় অনাচার করে গেলে আম্মা। বিশ্বাসঘাতকতা করলে। আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, কখনো কোনো বিষয়ে জোর করিনি, জোর করে জানতে চাইনি। আমি বিশ্বাস করতাম তুমি সব বলবে আমায়। তুমি নিজে আমাকে বারবার বলেছো তোমার জীবনের এক বিন্দু অংশ থাকবে না যা আমাকে বলবে না। তবে কেন সেই কথা রাখতে পারলে না? আমার কষ্ট হচ্ছে আম্মা, তুমি অনুভব করছো? আমি তোমার বুকে শুয়ে অভিযোগ করছি, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমার কাছ থেকে কেড়ে নিয়েছো 10 মাস। তুমি পারতে আমাকে বলতে, তুমি পারতে আমাকে বিয়ে না দিয়ে নিজের কাছে রাখতে, তুমি পারতে আমাকে আরো 10 মাস আমার মায়ের সঙ্গ দিতে। আমি এত আক্ষেপ নিয়ে কি করে বাঁচবো আম্মা? কয়েকটা শেয়াল দূরে দাঁড়িয়ে আছে। মাঝরাতে কবরে ঝাঁপিয়ে পড়ে কেউ কাঁদতে পারে এমন হয়তো কখনো দেখেনি তারা। পদ্মজা হেমলতার কবরে হাত বুলিয়ে দিচ্ছে আর অশ্রু বিসর্জন করছে। আত্মহত্যা পাপ না হলে হয়তো এই পথে বেছে নিত সে। মোর্শেদ আমির টর্চ নিয়ে পদ্মজাকে খুঁজতে খুঁজতে কবরে আসে। হেমলতার কবর দেখে মোর্শেদ দুর্বল হয়ে পড়েন। পদ্মজার সাথে সাথে তিনিও কাঁদতে থাকেন। আমিরের শব্দ ভাণ্ডারে সান্ত্বনা মজুদ নেই। সে সাহস করতে পারল না কথা বলার। কান্না থামিয়ে পদ্মজা মুখস্থ সূরা ইয়াসিন পড়তে থাকলো। সে চায় না তার মায়ের বিন্দু মাত্র কষ্ট হোক কবরে। সন্তানের আমল নাকি পারে মৃত মা বাবার শাস্তি কমাতে। যদি কোনো পাপের শাস্তি হেমলতার আমল নামায় থেকে থাকে, তা যেন মুছে যায় পদ্মজার কণ্ঠের মধুর স্বরে। ধীরে ধীরে পদ্মজার কণ্ঠ কমে আসে, ঠান্ডায় জমে যায়, চোখের মণির রং পাল্টে যায়। আমির দ্রুত পদ্মজাকে কোলে তুলে নিল। এরপর মোর্শেদকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে। হেমলতা পড়ে রইলেন একা একা। শেয়ালগুলো একসাথে চেঁচিয়ে উঠল, মৃত্যুর মতো সত্য আর নেই, জন্মালে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে। হেমলতার ঘরে পদ্মজার পূর্ণা বসে আছে, দরজা বন্ধ করে। পুরো বিছানা জুড়ে হেমলতার পরনের কাপড় চোপড়। এই সবই শেষ স্মৃতি। পূর্ণা দুটো শাড়ি বুকের সাথে জড়িয়ে ধরে থেমে থেমে কাঁদছে। পদ্মজা মাটিতে বসে আছে, উস্কো খুস্কো চুল। পূর্ণা আর কাঁদতে পারছে না, বুক ফেটে যাচ্ছে তবুও শব্দ বেরোচ্ছে না। পদ্মজা হেমলতার ছুরি দুটো হাতে নিয়ে বলল, আম্মা বলে এখন কাকে ডাকবো পূর্ণা? আমাদের আম্মা কই গেল? পূর্ণা বিছানা থেকে নেমে আসে, পদ্মজাকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলল, আল্লাহ কেন এমন করলো আপা? আমাদের প্রতি একটু দয়া হলো না? এই ঘরটায় আর আসবে না আম্মা। আপা, আম্মা আসে না কেন? আপা, আমার শ্বাস নিতে কষ্ট হয়, আমাকে মেরে ফেলো। কাঁদিস না বোন, আমাদের সবার আবার দেখা হবে পরকালে। এরপর আর মৃত্যু নেই, অনন্তকাল একসাথে থাকবো, ঠিক দেখা হবে। পালঙ্কের উপর একটা পুরনো খাতা। পদ্মজা হাত বাড়িয়ে নিল। পূর্ণা এই খাতার প্রতিটি অক্ষর আগেই পড়েছে, তাই আর ঘাটল না। সে ক্লান্ত দেহ নিয়ে মাটিতে শুয়ে পড়ে। পদ্মজা খাতার পৃষ্ঠা উল্টায়। আমার আদরের পদ্মজা, আজ 15 দিন তোর বিয়ে। প্রতিটা রাত আমার নির্ঘুম কাটে। পুরো বাড়ি জুড়ে তোর স্মৃতিগুলো আমায় বিষে জর্জরিত করে দেয়। মেয়ে হয়ে জন্মালে বিয়ে করে শ্বশুর বাড়িতে যেতেই হয়, তবুও মানতে কষ্ট হচ্ছে আমার মেয়ে সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে গিয়েছে। বলেছিলাম আমার জীবনের বিন্দুমাত্র অংশ তোর অজানা রাখবো না। সেই কথা রাখতে আমি লিখতে বসেছি। স্বপ্ন ছিল তোকে অনেক পড়াবো, অনেক অনেক দিন নিজের কাছে রাখবো, কিন্তু মানুষের সব স্বপ্ন কি পূরণ হয়? দীর্ঘ 2 বছর আমার শরীরে বাসা বেঁধেছিল এক রোগ। প্রাথমিক অবস্থায় ছিল, কিন্তু পাত্তা দিইনি। যখন তো মেট্রিক পরীক্ষার জন্য আকবর ভাইজানের বাড়িতে গেলাম, তখন একজন ভালো ডাক্তারের সাথে আমার দেখা হয়। তিনি আকবর ভাইজানের বন্ধু, দেখা করতে এসেছিলেন। তখন তুই পরীক্ষার কেন্দ্রে ছিলি। ওনার নাম আসাদুজ্জামান, বিলেত ফেরত ডাক্তার। কথায় কথায় আমার সমস্যাগুলোর কথা বলি। তিনি খালি চোখে আমাকে দেখেন, কিছু প্রশ্ন করেন। ওনার ধারণা জানান
আমি পার্কিনসন ডিজিজ নামক প্রাণঘাতী রোগে আক্রান্ত, যার 80% লক্ষণ আমার সাথে মিলে যায়। তিনি দ্রুত আমাকে পরীক্ষা করতে বলেন। এই রোগের চিকিৎসা তো দূরে থাক, দেশে এই রোগ পরীক্ষার কেন্দ্র হাতে গোনা 1-2টা আছে। সেদিনটা আমার জীবনের বড় ধাক্কা ছিল। আমি দিক দিশা হারিয়ে ফেলি। আমি মারা গেলে আমার 3 মেয়ের কি হবে? কি করে বাঁচবে? ভয়ানক এই রোগ নিয়ে তোর সামনে হাসতে আমার ভীষণ কষ্ট হতো, তবু হাসতে হতো। মুহিব খুব ভালো ছেলে, তাই তাদের প্রস্তাব ফিরিয়ে দিইনি। আমি মারা যাওয়ার আগে তোর ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলাম। বিয়ে ঠিক করে ফিরে আসি গ্রামে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটতে থাকে। আসাদুজ্জামান ঢাকার এক হাসপাতালের নাম লিখে দিয়েছিলেন, যেখানে এই রোগের পরীক্ষা করা হয়। 100% নিশ্চিত হওয়ার জন্যই পরীক্ষাটা করানো জরুরি। তার জন্য কেউ একজনকে দরকার পাশে। তোর আব্বাকে সব বলি, সব শুনে তোর আব্বা হাও মাও করে বাচ্চাদের মতো কেঁদেছে। আল্লাহর ওপর ভরসা রেখে চলে যাই ঢাকা। আমি তখন হুঁশে ছিলাম না। মৃত্যু আমার পেছনে ধাওয়া করছিল, তাই মাথায় আসেনি আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে। ঢাকা যাওয়ার পথে আল্লাহর কাছে আকুতি করি যেন পরীক্ষায় কিচ্ছু ধরা না পড়ে, বিয়েটা ভেঙে দিতে পারি, আর আমার মেয়েদেরকে নিয়ে আরো কয়েকটা বছর বাঁচতে পারি। কিন্তু আল্লাহ শুনলেন না, তিনি দয়া করলেন না। মা, জানতে পারি আমার হাতে সময় কম, এ রোগের নিরাময় নেই, যে কোনো বছরে যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। এই কথা শোনা আমার পক্ষে সহজ ছিল না। ভেঙে গুড়ে গিয়েছিলাম, কিন্তু তোদের কথা মনে পড়তেই আবার নিজেকে শক্ত করে নিয়েছি। যতদিন বাঁচবো শক্ত হয়ে বাঁচবো, তোর জীবন গুছিয়ে দিয়ে যাব। আমি পেরেছি, তোর বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে, সুখে আছিস, এই তো শান্তি। আমার ভাবতে কষ্ট হয় একদিন তোকে, তোদের সবাইকে আমি ভুলে যাব। এখন তো কথা ভুলে যাই, তখন নিজের নারী ছেঁড়া সন্তানদের মুখও অচেনা হয়ে যাবে। কি নির্মম, তাই না মা? তুই ঢাকা চলে গিয়েছিস অনেক দিন হলো। আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না। আমার শরীরের অবস্থা ভালো না। আজ নাকি প্রান্তকে চিনতে পারিনি আমি। বেশ অনেকক্ষণ ওর চেহারাটা আমার অচেনা লেগেছে। কি অদ্ভুত, ভুলে যে আবার মনে পড়ে। হাত পা, মাথা, মুখের থুতনি, চোয়াল মাঝে মাঝে খুব কাঁপে। ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যাচ্ছে। লাহেরি ঘরে গিয়েছিলাম, হুট করে চোখের ওপর থেকে পড়ে গিয়েছি। পূর্ণার সে কি কান্না, মেয়েটা খুব কাঁদনে হয়েছে, একদমই হাঁটতে ইচ্ছে করে না, শক্তিতে কুলোয় না। তোর কথা খুব মনে পড়ে। বৃদ্ধ হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটতে ইচ্ছা ছিল মনে। পেটের চামড়ার ফোসকার মতো কি যেন হয়েছে, চুলকায়, ব্যথা করে, রাতে ঘুম হয় না যন্ত্রণায়। তোর আব্বা আমার অশান্তি দেখে ঘুমোতে পারে না। বাসন্তী আবার সব জানে, মানুষটা অনেক ভালো, ভুল তো সবাই করে। এমন কেউ আছে যে জীবনে ভুল করেনি? বাসন্তী আপার রান্না নাকি অনেক মজার হয়, খুব ভালো ঘ্রাণ হয়। প্রান্ত প্রেমা সারাক্ষণই বলে, কিন্তু আমি সেই ঘ্রাণ পাই না। ঘ্রাণ শক্তিটাও লুপ্ত হয়ে গেছে। কয়দিন ধরে টয়লেটও হচ্ছে না, খাবার গিলতে পারি না। কোন পাপে করুণ দশা হলো আমার। বোধ হয় আর শক্তি পাবো না লেখার। পুরনো সব কিছু স্থায়ীভাবে ভুলতে আর কতক্ষণ? সব লক্ষণ তো ঝেঁকেই বসেছে শরীরে, বাকি শুধু দুনিয়াটাকে ভুলে যাওয়া। আজ সারা রাত জেগে আরো কিছু কথা লিখতে চাই। সেদিন আমি জলির আর মজনুর ছেলেকে খুন করেছি। ছৈদ তার আগেই খুন হয়ে গিয়েছিল। আটপাড়ার বড় বিলের হাওড়ে টিনের ঘরে ওরা 3 জন সব সময় জুয়া খেলে গাঁজা খায়। সেদিনও গাঁজা খেয়ে পড়ে গিয়েছিল। গিয়ে দেখি ছৈদের লাশ এক কোণে পড়ে আছে, দা হাতে দাঁড়িয়ে আছে তোর দেবর রিদওয়ান। ও আমাকে দেখে পালিয়ে যায়। এরকম দৃশ্য দেখে অপ্রস্তুত হয়ে পড়ি, তবুও থেমে থাকিনি। ঘুমন্ত জলিল আর মজনুর ছেলেকে বেঁধে, বাকিটুকু বললাম না, শুধু এইটুকু বলবো, আমি যখন জলিল আর মজনুর ছেলেকে কোপাচ্ছিলাম তখন রিদওয়ান ঘরের এক পাশে লুকিয়েছিল। সে সব দেখেছে। আমি বের হয়ে আজও জানতে পারিনি সে কেন ছৈদকে খুন করেছে। তুই ঢাকা চলে গিয়েছিস ভেবে শান্তি লাগছে। রেদওয়ান ভয়ঙ্কর মানুষ, তার খুন করার হাত বলছে এটা তার প্রথম খুন নয়। সাবধানে থাকবি, আমিরকে সাবধানে রাখবি। তোর শাশুড়িকে কাঁদতে দেখেছি, ওনাকে আপন করে রাখবি। আর লেখা যাচ্ছে না, হাত কাঁপছে, কেমন ঝাপসা হয়ে আসছে চারদিক। এই খাতাটা প্রান্তের, লুকিয়ে নিয়ে এসেছি। আমার সব শাড়ির সাথে ট্রাঙ্কের ভেতর যত্নে রাখছি। আমার অনুপস্থিতিতে যখন পড়বি কাঁদবি না একদম, জীবনে বড় হবি। আমি না থাকলে মৃত্যুর কামনা করবি না, এটাও এক ধরনের পাপ।
আল্লাহর যখন ইচ্ছে হবে মৃত্যু দেবেন। তিনি যে কারণে সৃষ্টি করেছেন তা পূরণ হলেই মৃত্যু ধেয়ে আসবে। শুধু মৃত্যুর কথা স্মরণ রাখবি, কোরআনের পথে চলবি, কোনো পাপে জড়াবি না, অন্যায়কে প্রশ্রয় দিবি না। আমাদের আবার দেখা হবে, আমার মেয়ের সাথে, আমার মায়ের সাথে আবার দেখা হবে। তুই তো আমার মা, আমার পদ্মজা, আমার 7 রাজার ধন, আমার 3 কন্যা, আমার অহংকার, আমার বেহেস্ত। ভালো থাকবি, খুব ভালো থাকবি মা। মা কিন্তু দেখবো, কান্নাকাটি করতে দেখলে ওপারে আমার শান্তি হবে না কিন্তু, তাই কাঁদবি না। আল্লাহ হাফেজ। পড়া শেষ হতেই খাতাটা বুকের সাথে জড়িয়ে ধরে পদ্মজা। হাত পা ছুঁড়ে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে, আর আর্তনাদে চারিদিকে স্তব্ধ হয়ে যায়। পদ্মজার মাথার ছায়া এভাবেই হারিয়ে যায়। পদ্মজা কি হয়ে উঠতে পারে না নিজের ছায়া নিজে? পারবে ভাই বোনদের আগলে রাখতে, বাকি রহস্যের কিনারায় পৌঁছতে? সব প্রশ্নের উত্তর আছে দ্বিতীয় খণ্ডে। খুব দ্রুত নিয়ে আসবো দ্বিতীয় খণ্ড, গ্রুপে জানিয়ে দেব কবে আসবে আমি পদ্মজার পরবর্তী খণ্ড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দায়িত্ব নিজের। ধর্ষণের হাত থেকে বাঁচার জন্যে হেমলতা হয়ে উঠুন। অস্থায়ী সময়ের জন্যে বিদায়। 1996 সাল। ঘন কুয়াশার ধবল চাদর সরিয়ে প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। কাচের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি পেলাব রোদ্দুর পদ্মজার সুন্দর মুখশ্রীতে হুমড়ি খেয়ে পড়ে। নিচতলা থেকে মনার কণ্ঠস্বর ভেসে আসে। মিষ্টি রোদের কোমল ছোঁয়া ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মজা। আমির আড়ামোড়া ভাঙতে ভাঙতে লেপের ওম ছেড়ে উঠে বসলো। দরজার বাইরে চোখ পড়তেই দেখতে পেল পদ্মজাকে। ধনুকের মতো বাঁকা শরীরে সবুজ সুতি শাড়ি, মাথায় লম্বা বেনুনি, চওড়া পিঠের ওপরে সাপের মতন দুলছে, পাতলা কোমর উন্মুক্ত। আমির চমৎকার করে হেসে ডাকলো, পদ্মবতী। পদ্মজা ফিরে না তাকিয়েই জবাব দিল। অপেক্ষা করুন, আসছি। আমির মুখ গুমট করে বলল, ইদানিং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি, বুড়ো হয়ে গেছি তো। ওপাশ থেকে আর সাড়া আসলো না। আমির অলস শরীর টেনে নিয়ে বারান্দায় গেল। পদ্মজা বৈঠকখানায় এসে দেখে মনা সোফায় পানের কৌটা নিয়ে বসে আছে। তাকে দেখেই দ্রুত উঠে দাঁড়ায়। 9 বছরের মনা এখন 14 বছরের ছটফটে কিশোরী। পদ্মজা গম্ভীর স্বরে বলল, পান খাওয়ার অনুমতির জন্য ডেকেছেন? মনা নতজানু হয়ে দাঁড়িয়ে আছে। সে মাথা নত অবস্থায় রেখেই চোখ উল্টিয়ে তাকিয়ে পদ্মজাকে দেখলো একবার। মনা চাইলে লুকিয়ে খেতে পারতো, কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে। পদ্মজা মনে মনে সন্তুষ্ট হলো। উনি এমনি এমনি কেন আনবেন পানের কৌটা? তুই স্কুল থেকে ফেরার পথে বস্তিতে গিয়েছিলি তাই না? মনা জবাব দিল না। তার চুপ থাকা প্রমাণ করছে পদ্মজার ধারণা সত্য। পদ্মজা আর কথা বাড়ালো না, বলল, একটা পান খাবি, কৌটা সহ বাকি পান সুপারি রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দেব। পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুই নাকি গণিতে ফেল করেছিস? পদ্মজার প্রশ্নে মনা চোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টি দৌড়তে থাকলো। পদ্মজা থমকে উঠল। বলছিস না কেন? আমি প্রতিদিন রাতে সময় নিয়ে তোকে গণিত বুঝিয়েছি, তবু ফেল করলি কি করে? কেন পড়িসনি? সেদিন আমি অসুস্থ ছিলাম না, তাই আমি দোতলায় ছিলাম, নিচে একবারও আসতে পারিনি। এই সূর্যকে পড়া রেখে টিভি দেখছিলি, তাই তো? মনা কাঁদো কাঁদো হয়ে বলল। মনা বাধ্যের মতো মাথা নাড়ালো। পদ্মজা হাসবে না কাঁদবে বুঝতে পারলো না। বেহায়ার মতো আবার স্বীকারও করছে পড়া রেখে টিভি দেখেছে। ঢাকা আসার পরের বছরই মনাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল সে। এখন মনা 5ম শ্রেণীতে পড়ে। মাথায় বুদ্ধি বলতে নেই, সারাক্ষণ টিভি টিভি আর টিভি। এত পড়ানোর পরও কিছু মাথায় রাখতে পারে না। পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়লো। শোবার ঘরে ঢুকতেই আমির আক্রমণ করে বসলো। পদ্মজার কোমরের উন্মুক্ত অংশে হাত রাখতেই পদ্মজা বলে ছিটকে সরে গেল। আমির হতভম্ব হয়ে গেল। 2 পা এগোতেই প্রাপ্তবয়স্ক নারীর রেনরিনে কণ্ঠে ধমক বেরিয়ে আসলো, উফ, ঠান্ডা, একদম এগোবেন না। এই শীতের মধ্যে ভেজা হাতে ছুলেন কিভাবে? আচ্ছা, আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন? পাচ্ছি না, শীতে জমে যাচ্ছে একদম। আমির কিছু বলল না। সে পদ্মজার দিকে আর চোখে তাকিয়ে আছে। পদ্মজা এদিক ওদিক তার কালো সোয়েটারটা খুঁজলো। এরপর আমিরের দিকে তাকিয়ে হেসে দিল, বলল, এভাবে সঙ্গের মতো
খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন? আমির কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই টেলিফোন বেজে উঠল। পদ্মজা পাশের ঘরে চলে গেল। কালো সোয়েটারটা খুঁজে বের করতেই হবে। এই সোয়েটারটা পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে, জরুরি দরকার। পদ্মজা সোয়েটার খোঁজা রেখে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করলো। গরুর মাংস গরম করলো। আমির খাওয়া দাওয়া শেষ করে নিয়ম মতো পদ্মজার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। পদ্মজা তৈরি হয় রোকেয়া হলে যাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকেয়া হলের অনেক মেয়েকেই চিনে। আজ মনার স্কুল নেই, সে একাই বাসায় থাকবে। পদ্মজা হলে যাচ্ছে এক ছোট বোনের সাথে দেখা করার জন্য। আমিরের তো কখনোই ছুটি নেই, নিজের ব্যবসা, যখন তখন কাজ পড়ে যায়। রোকেয়া হলের চারপাশ সবুজ গাছে আবৃত। পদ্মজা গেটের বাইরে গাড়ি রেখে এসেছে। হিমশীতল বাতাসে চোখ জোড়া ঠান্ডাই চলছে। তার পরনে বোরখা, মুখে নিকাব। রোকেয়া হলের ক ভবনে এসে জানতে পারলো যার খোঁজে সে এসেছে সে নেই। চারিদিক নিরিবিলি, প্রায় সবাই ক্যাম্পাসে। নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস রোমাঞ্চকর অনুভূতি। রোকেয়া হলে এই নিয়ে অনেকবার এসেছে সে। পদ্মজা ক ভবনের নিচতলার শেষ মাথার কাছাকাছি অবধি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য। তখন অতি সূক্ষ্ম একটা শব্দ কানে ভেসে আসে। পদ্মজা থমকে দাঁড়ালো, দুই পা পিছিয়ে চোখ বুজে শোনার চেষ্টা করলো। শব্দটা তীব্র হয়েছে, যেন কাছে কোথাও ধস্তাধস্তি হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে। অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকায়। একটা মেয়ের চাপা কান্নার শব্দ কর্ণকুহরে পৌঁছতেই পদ্মজা দ্রুতগামী ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষের দরজার সামনে। পৌঁছেই দেখতে পেল অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিঁচড়ে কক্ষ থেকে বের করতে চাইছে। ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নেতা এরা। 6 মাস হলো ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছে, আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। পদ্মজার উপস্থিতি টের পেয়ে অর্জুন, রাজু তাকালো। মেয়েটা ভয়ে কাঁপছে। পদ্মজাকে দেখে মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জুন ধরে ফেলে। পদ্মজা বেশ শান্তভাবেই বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই, ছেড়ে দাও মেয়েটাকে। পদ্মজার কণ্ঠ মেয়েটা চিনতে পারলো। অস্ফুটভাবে ডাকলো। পদ্মফা। এরপর বলল, পদ্মফা, আমি মিঠি। পদ্মফা, ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। পদ্মজা ভালো করে খেয়াল করে চিনতে পারলো মিঠিকে। অর্জুন মিঠির গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় মেরে রাজুকে বলল, এরে সারে ওঠা, এই আপনি সরেন, মাঝে হাত ঢুকাবেন না, বিরক্ত করা একদম পছন্দ না আমার। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো, বলল, দেখো, মা জাতিকে এইভাবে অপমান করতে নেই। হাতে ক্ষমতা পেয়েছো, সৎভাবে চলো, সবার ভালোবাসা পাবে। এইভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছো, সেই সাথে নিজেদের পাপই করছো। এই ফুটুকান থেকে নীতি কথা শোনাতে আসছে। ভালোভাবে বলছি, ভেজাল না করে ছেড়ে দাও। নারীকে নারীর রূপে থাকতে দাও, শক্ত হতে বাধ্য করো না। অর্জুন রাগে দাঁতে দাঁত কামড়ে বলল, আরেকটা কথা বললে জামা কাপড় খুলে মাঠে ছেড়ে দেব। কথাটা শেষ করে অর্জুন চোখের পলক ফেলতে পারল না। তার আগে পদ্মজার 5 আঙ্গুলের দাগ বসে যায় তার ফর্সা গালে। অর্জুন রক্তিম চোখে কিরমির করে তাকায়। মিঠিকে ছেড়ে পদ্মজার গলায় চেপে ধরে। পদ্মজা সঙ্গে সঙ্গে অর্জুনের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। অর্জুন কোকিয়ে উঠল, অন্ডকোষে 2 হাত রেখে বসে পড়ল। রাজু বিশ্রী গালিগালাজ করে পদ্মজার দিকে তেড়ে আসে। পদ্মজা মেঝে থেকে ইট তুলে রাজুর মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারে। মিঠি ভয়ে চোখ খিচে ফেলে। রাজুর কপাল ফেটে রক্তের ধারা নামে। অর্জুন আকস্মিক তেড়ে এসে পদ্মজার নিকাব টেনে খোলে। ঘোলা চোখের ভয়ঙ্কর চাহনি, রক্ত জমার মতো ঠোঁটের কাঁপুনি অর্জুনের অন্তর কাঁপিয়ে তোলে। তবুও দমে থাকেনি। পদ্মজাকে হামলা করার জন্য প্রস্তুত হয়। পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায়। এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে। অর্জুন চিৎকার করে বসে পড়ে। গলায় হাত দিয়ে দেখে গলাটা শরীর থেকে আলাদা হয়ে যায়নি,
চামড়া ছিঁড়েছে শুধু। তার হৃৎপিণ্ড যেন মাত্রই মৃত্যুর সাক্ষাৎ পেল। পদ্মজার অভিজ্ঞ হাত তার কলিজা শুকিয়ে দিয়েছে। মেঝেতে বসে হাঁপাতে থাকে। পদ্মজা ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল, তোমাদের ভাগ্য ভালো, পদ্মজার হাতে পড়েছো, হেমলতার হাতে পড়নি। এরপর মিঠিকে প্রশ্ন করলো, আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আছো, আর হলে দ্বিতীয় তলায় থাকার কথা। এখানে আসলে কি করে? মিঠির ভয় এখনো পুরোপুরি কাটেনি। সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম, ক্যাম্পাসে যেতে পারিনি। আরজুদা নাজমাকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিল। কয়দিন আগে তৃতীয় বর্ষের একটা মেয়ের কি হাল হয়েছে শোনোনি, দেখোনি? এর পরেও এদের ডাকে সাড়া দিলে কেন? না দিয়েও উপায় নাই। পদ্মজা আর কিছু বলতে পারল না। মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে। এরপর নিকাব পড়তে পড়তে বলল, এইসব বেশি দিন সহ্য করা যায় না। মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য, আর এসব নির্যাতনের শিকার হতে হয়। তোমার চেনা জানা আরও যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে সবার নামের তালিকা আমাকে দিতে পারবে? মিঠি জানতে চাইল, কেন? সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব। তাদের নীরবতা আর মেনে নেব না। ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখছি, থামানোর চেষ্টা করেছি। একজন দুজন থামে, আরো 10 জন বাড়ে। এবার আমাকে আন্দোলন করতে হবে, এবার আমাদের আন্দোলন করতে হবে। মিঠি মিনমিনিয়ে বলল, কেউ ভয়ে আন্দোলন করতে চায় না। অনেকবার দিনটা ঠিক হয়েছে শুনেছি। এরপর যাদের মধ্যে আসার কথা ছিল তাদের মধ্যে 80 ভাগই আসতো না। অনেকের বাসায় আক্রমণ হয়েছে। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজে মেয়েরা এত দুর্বল, তাদের দেহের লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো। ছন্দ হারানোর ভয় থাকতো না, কাউকে ভয় পেতে হতো না। পদ্মজা মিঠিকে বলল,